সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে শুক্রবার, আমি এখন হাওড়া স্টেশনের বাইরে, হাওড়া স্টেশনের ভেতরে ঢুকছি। এখন সময় হচ্ছে সকাল 8টা। আমি বর্ধমান মেন লাইন লোকাল ধরবো, বর্ধমান মেন লাইন লোকাল বা মেমারি লোকাল। আর আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে তালান্ডু। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই হাওড়া বর্ধমান মেন লাইন লোকালে করে আমি তালান্ডু যাব। তালান্ডু থেকে আপনাদের আমি নিয়ে যাব দীক্ষিত গ্রামে। এই দীক্ষিত গ্রামে গিয়ে আজকে আমি দর্শন করাবো শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের গুরুদেবের আশ্রম। সেই আশ্রম আমি আপনাদের দর্শন করাবো। চলুন তাহলে। বসার জায়গা পেয়ে গেছি। 8টা 5 বাজে এখনই গাড়ি ছেড়ে দেবে। বর্ধমান মেন লাইন লোকালে আমি চলেছি, 8টা 5-এ ছাড়বে। অলরেডি 8টা 5 বেজে গেছে। এই তালান্ডু স্টেশনে যেতে গেলে আমার সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট। আর মাঝখানে 18টা স্টেশনে থামবে গাড়ি। আর 48 কিলোমিটার দূরত্ব হাওড়া থেকে তালান্ডু স্টেশন। আমি ভেবেছিলাম এর পরের লোকালটাই যাবো, মেমোরি লোকাল, কিন্তু দেখলাম 8টা 5-এর লোকালটা পেয়ে গেলাম বলে এই 8টা 5-এর মেন লাইন বর্ধমান লোকালটা ধরে নিলাম। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার ডিটেলসে কথা হবে। তালান্ডু স্টেশনে নেবে 8টা 5-এর লোকাল, ঠিক 8টা 9-এ হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এখন ঠিক 9:30 বাজে আমি তালান্ডু স্টেশনে নামলাম। হঠাৎ পেছন থেকে স্পিডে একটা এক্সপ্রেস ট্রেন গেল, মানে চমকে উঠেছিলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আমরা ফুটওভার ব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে এলাম। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে হাওড়া যেদিকে সেই দিক দিয়ে আমাদের নামতে হবে বাইরে বেরোনোর জন্য। এই দেখুন তালান্ডু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে নেমে আপনাকে যেতে হবে। কত এখান থেকে দেখছি? 15 টাকা। কতক্ষণ সময় নেবে? ট্রেনটা ঢুকছে দেখেন না, মোটামুটি কতক্ষণ সময় নেবে এখান থেকে? আপনার 10 মিনিট। অটো লোক এসো না, তো আমাকে একাই নিয়ে যাচ্ছে। আমি বললাম আমি 2 জনের ভাড়া দিয়ে দেবো, কেন ওনারা তো তেল খরচা উঠতে হবে। চলুন, আমাদের অটো শুরু হয়ে গেল। 10 মিনিট অপেক্ষা করার পর গ্রামের রাস্তা দিয়ে টোটো আর অটোতে যেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা অবশেষে চলে এসেছি পশ্চিমবঙ্গের এক পবিত্র স্থানে, যা সনাতন ধর্মের অনেকের কাছেই আজও অজানা রয়ে গেছে। ভারতীয় সাধক এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের গুরু আশ্রম সাধন সমিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই সাধন সমিতি 1320 বঙ্গাব্দে শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের গুরুদেব শ্রী দাশরথী দেব যোগেশ্বর মানুষের মনে আধ্যাত্মিক সামাজিক চেতনাবোধ জাগাতে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী সময় শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ তার যোগ্য শিষ্য হিসাবে এই আশ্রমের শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। গুরু আশ্রম সাধন সমিতি প্রাঙ্গণে প্রবেশ করেই সামনে শ্বেতপাথর দিয়ে মোড়া অপূর্ব হরিমণ্ডপ। মাঝে রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও নানান দেবতাদের ছবি দিয়ে সজ্জিত অসাধারণ এক হরি মন্দির। পাশে টবে লাগানো তুলসী গাছ,
হরি মন্দিরের এই আশ্রমের প্রাণপুরুষ শ্রী দাশরথী যোগেশ্বর দেবের ছবি মধ্যিখানে। উপরে গুরুর গুরু শ্রী শ্রী ঠাকুর দামোদর দাস মহারাজ ও তলায় শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথের ছবি। শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ ছিলেন একজন ভারতীয় সাধক এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু। 17 ফেব্রুয়ারি 1892 সালে শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত প্রত্যন্ত কেওটা গ্রামে অবস্থিত তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার নাম ছিল প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার জন্মদাতা ছিলেন প্রাণহরি চট্টোপাধ্যায় ও মল্লাবতী দেবী। ওমকারনাথ একটি গ্রামের স্কুলে পড়েন, কিন্তু তারপর সিদ্ধান্ত নেন যে দিকসুই গ্রামের দাশরথী যোগেশ্বরী তার গুরু হবেন। যদিও তিনি পশ্চিমা শিক্ষা অর্জনের জন্য ব্যান্ডেল চার্চ স্কুলে ভর্তি হন, তবে ভারতীয় সংস্কৃত শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহের জন্য তিনি সেই স্কুলটি ছেড়ে দেন। তারপর তিনি গুরুদেব দাশরথী যোগেশ্বরের বাড়িতে অধ্যয়ন করেন, যেখানে তিনি দৈনন্দিন কাজের পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। আজ আমরা সেই দিকসুই গ্রামের গুরুগৃহে এসেছি আপনাদের পবিত্র স্থানগুলি দর্শন করাবো বলে। হরিমণ্ডপের প্রবেশের বাম দিকে এই আশ্রমের রাম মন্দির। 1365 বঙ্গাব্দে মকর সংক্রান্তির দিনে শ্রী সীতারাম দাস ওমকারনাথ ঠাকুর 125 কোটি রামনাম লেখা দিয়ে এই রাম মন্দির সাধন সভার শ্যামের মন্দির প্রাঙ্গণে স্থাপনা করেন। মন্দিরের দেওয়ালে কাঁচের আলমারিতে 125 কোটি রামনাম লেখা গ্রন্থ সযত্নে রাখা আছে। গুরু দাশরথী দেব তার নাম রেখেছিলেন সীতারাম। নামও ওমকারনাথ ছিল একটি ঐশ্বরিক প্রকাশ, যা পরে স্বামী ধূমানন্দগিরি দ্বারা ভূষিত হয়েছিল। এইভাবে প্রবোধ সীতারাম দাস ওমকারনাথ নামে পরিচিত হন। হরিমণ্ডপের ডান দিকে নাট মন্দির, আর তারপরেই 1320 বঙ্গাব্দে এই আশ্রমের গুরুদেব শ্রী শ্রী দাশরথী দেব যোগেশ্বর দ্বারা প্রতিষ্ঠিত শ্যাম মন্দির। প্রথমে মাটির দেওয়ালের ওপর খড়ের চাল দিয়ে একটি রাধাশ্যামের ছবি দিয়ে প্রতিষ্ঠা হয় এই মন্দিরের। সেই ছবি আজও গর্ভগৃহের রাধাশ্যামের মূর্তির ওপর টাঙানো আছে। পরবর্তীকালে কষ্টি পাথরের রাধাশ্যামের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। উড়িষ্যার পুরীতে শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ ভগবান জগন্নাথ দেবকে একটি আভায়া দর্শন করেছিলেন এবং জগন্নাথ নির্দেশ দিয়েছিলেন, যাও 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 এবং নাম দাও। তারপরেই সীতারাম ব্যাপকভাবে প্রভুর নাম ছড়িয়ে দিতে শুরু করেন। চারিপাশটা একটু ঘুরে আসি, খুব ভালো লাগবে। এই মন্দিরের প্রাঙ্গণটা একটু ঘুরে নিই। আশ্রমের মধ্যেই ধান ঝাড়ার কাজ পুরোদমে চলছে। এই গ্রাম্য পরিবেশের মধ্যে আশ্রম প্রাঙ্গণ বেশ ভালো লাগছে। নাট মন্দিরের সামনে বিশাল উঠোন, আর তার সামনে সন্ন্যাসীদের থাকার গৃহ। সন্ন্যাসী গৃহের পাশে ভোগ রন্ধনশালা ও প্রসাদ কক্ষ। আমাকে এখান থেকে সকালে টিফিনের জন্য মুড়ি আর চপ দিল। তো আমি যেহেতু তেলে ভাজা খাই না বলে আমি চপটা দিদিকে বললাম যে চপ আমি খাবো না, তার বদলে গুড় দিচ্ছেন। দেখুন কি এত ওনাদের আন্তরিকতা যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মুড়ি গুড় দিয়েছে, মুড়ি গুড় দিয়ে টিফিনটা করে নিন, কোনো অসুবিধা নেই। দেখুন ভালোবেসে আপনি যা দেবেন তাই অমৃত। আমি মুড়ি আর গুড় খেয়ে নিই, গুড় দিয়ে টিফিন করে। কেন গ্রামে এসে এইটা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, তাও আবার
এই আশ্রমে। চলুন আপনাদের শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের যে গুরুদেবের বাড়ি, সেই গুরুদেবের বাড়ি এবং ওখানে মন্দির আছে, সেইগুলো আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই। আশা করি আপনাদের এই গ্রাম্য পরিবেশ ভালো লাগছে। মন্দির প্রাঙ্গণ থেকে একটু হাঁটা পথে যেতে হবে গুরুবাড়ি। গুরুবাড়ি যাওয়ার পথে ডান দিকে গোশালা পড়বে, তবে এখন গোশালায় কোনো গৌমাতাদের দেখলাম না। গোশালা পেরিয়েই ডান দিকে মৌন কুঠির। এই মৌন কুঠিরে মহিলা শিষ্যা যারা মৌনব্রত পালন করে হরিনাম জপ করছেন, তারা এই আশ্রমে এলে এই মৌন কুঠিরে থাকেন। আমরা চলে এসেছি সীতারাম ঠাকুরের খুব কাছের শিষ্য শ্রী মাধব স্বামীজির সমাধি মন্দিরের সামনে। সত্যি এক অদ্ভুত সংযোগ, গুরুদেবের আশ্রমের আঙিনায় শিষ্যর সমাধি মন্দির। এই বিরল সংযোগ আপনারা কোথাও দেখতে পাবেন না। এবার আমি গুরুবাড়ির দিকে যাচ্ছি, আপনাদের গুরুবাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের গুরুবাড়ি। এই গুরুবাড়ি দেখার কিন্তু একটা সৌভাগ্য থাকা দরকার। চলুন আমার সঙ্গে আপনারা সেই সৌভাগ্যটা ভাগ করে নিন। আমরা এবার শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের গুরুদেব শ্রী শ্রী দাশরথী দেব যোগেশ্বর ঠাকুরের বাসভবনে চলে এসেছি। গুরুগৃহে প্রবেশ করি। সামনে যে ঘরটি দেখছেন, দরজার দুই পাশে গুরুদেব ও শিষ্যর ছবি টাঙানো আছে। এই পবিত্র স্থানে দুই মহাপুরুষ থাকতেন। এ ছিল না মাটির ঘর টিনের চাল, মাটির ঘর টিনের ছাল। সব এইটা গুরুদেব শুতেন আর আর এখানেতে সীতারাম শুতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ওপর তখন মাটির তো ওই টিনে দিয়ে হ্যাঁ আড়া সেই বুঝতে পেরেছি। মানে ওইটাতে ওই বাঁশ দিয়ে আল্লাহ মতন হতো, দেব তোষক খান তান অমুক তমুক, মানে পুরনো যে পুরনো যে সেটাই থাকতো। তা ও একবার ছিঁড়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, তো তখন বলছে প্রবোধ দুনিয়া চাপা পড়লে রসিকতা খুব। এই তো সীতারামের পেছনে এই ছবি, আর বিভিন্ন সব মহারাজরাও আছেন। তা এখন এই ঘর বন্ধই থাকে না মোটামুটি? মোটামুটি থাকে, কেউ কেউ লোকজন এলো হয়, নাম টাম হয় এখানে। আচ্ছা, এই হরিবাসর হলো আমাদের ওইখানেই হয়েছিল, এখানে সব ওরা বিশ্রাম নিয়ে ইয়ে দিয়ে সব চলে। আমরা এখন যে গুরুগৃহের ভেতরের মন্দিরটি দেখছি, সেটা তখন গুরুগৃহের গোয়ালঘর ছিল। এই পবিত্র স্থানে এক রাতে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর ওনার গুরুদেব গুরুমা ও সহধর্মিণী কমলামাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। সেই পবিত্র গোয়ালঘর এখন মন্দিরে রূপান্তরিত হয়েছে। মন্দিরের দেওয়ালে চিত্রের মাধ্যমে ঠাকুর, কমলামা, গুরুদেব ও গুরুমার বিশ্বরূপ দর্শন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই আশ্রম মন্দিরের যত মূর্তি চিত্র দেখছেন, সবই গুরুদেবের কনিষ্ঠ নাতি শ্রী গোবিন্দ মুখোপাধ্যায়ের হাতে তৈরি। গুরুবাড়ি থেকে বেরিয়েই ডান দিকে গুরুদেবের পূর্বপুরুষদের গোপালের মন্দির। 500 বছরেরও প্রাচীন এই মন্দির আজ আমাদের দেখার সৌভাগ্য হলো। অপূর্ব মন্দির, চারিধার রেলিং দিয়ে ঘেরা। গর্ভগৃহের সামনে লাল মেঝের ছোট্ট দালান দর্শনার্থীদের বসার জন্য। তার মানে আপনাদের একদম অতিবৃদ্ধ। ওহো, তার মানে কত বছরের প্রাচীন সেটা? মোটামুটি 500 বছরের প্রাচীন। গর্ভগৃহে কাঠের সিংহাসনে গোপাল অধিষ্ঠিত। গোপালের ডান দিকে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন। পাশে গোপালের শয়নের খাট ও শয়নসজ্জা। গোপাল মন্দিরের ঠিক পাশেই শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের শ্বশুরগৃহ। এখানে শ্রী সীতারাম দাস ঠাকুরের সহিত পঞ্চবর্ষ কন্যা কমলা মায়ের প্রথম দর্শন। সেই দৃশ্য স্মরণে রাখার জন্য এই মাতৃমন্দির। চলছে। আর উনি তখন ওনার বোনকে নিয়ে, 5 বছর বয়স ওনার, বোনকে নিয়ে কোলে করে ওই সীতারাম বারো সব পড়ছেন।
দাঁড়িয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এই মন্দিরে কমলা মায়ের ছবি অধিষ্ঠিত, পাশে স্বামী শ্রী সীতারাম দাসের ছবি সযত্নে রাখা আছে। এবার আমরা চলে এসেছি মাতৃ মন্দিরের ঠিক উল্টো দিকে সেই প্রাচীন গুরুদেব দাশরথী দেবের বিখ্যাত টোলে। এখানে ভারতবর্ষের মহাসাধক ও গুরু শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ তার আধ্যাত্মিক সাধনা শুরু করেছিলেন। প্রবেশ করেই মনে হচ্ছে আমরা যেন চলে এসেছি সেই 100 বছরের প্রাচীন টোলে। চারিধারে নানান গাছে ভর্তি, মাঝে ছোট চালাঘর, যার চারিধারে বারান্দা, যেখানে ছাত্ররা বসে গুরুদেবের কাছে জ্ঞান লাভ করতেন। এ এক অদ্ভুত পরিবেশ যা মনকে ছুঁয়ে যাবে। বাসুদেব দাদাভাই আমাকে টোলের ঘর খুলে দিলেন দেখার জন্য। ঘরে প্রবেশ করে আমার সারা দেহে এক শিহরণ খেলে গেল। সেই প্রাচীন মাটির ঘর, উপরে টিনের চাল, যা আগে খড়ের ছিল। দেওয়ালে নানান আকারের তাক, ঘরের দ্রব্যাদি রাখার জন্য। এবার আমরা মেঠো রাস্তা পেরিয়ে মন্দিরে আসার জন্য রওনা হলাম। আপনাদের এতক্ষণ আমার সঙ্গে যে বয়স্ক ভদ্রলোক ঘুরে দেখাচ্ছিলেন, উনি হচ্ছেন শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ ঠাকুরের যে গুরুদেব শ্রী শ্রী দাশরথী দেব যোগেশ্বর মহারাজ, ওনার নাতি, বড় নাতি। উনি আমাকে পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখালেন, সব আমাকে বোঝালেন যে কোথায় গুরুদেব থাকতেন এবং কোথায় শ্রী শ্রী ওমকারনাথ দেব এসে থাকতেন এবং কোন টোলে পড়াশুনো করতেন। সব কিছু উনি আমাকে বিস্তারিতভাবে দেখালেন। খুব ভালো লাগলো। কিন্তু আপনারাও যদি এই আশ্রমে কোনোদিন আসেন, আগে থেকে আমি যে ফোন নাম্বারটা নিচে স্ক্রিনে লিখে দিচ্ছি, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন। কিন্তু আগে থেকে ফোনে বলে আসবেন, কেননা ওনারা কিন্তু কোনো কুপনের মাধ্যমে প্রসাদ বিতরণ করেন না। আগে থেকে আপনাদের বলতে হবে। আগে থেকে যদি আপনারা বলেন আর ওনারা যদি অনুমতি দেন, তাহলেই আপনারা কিন্তু এই আশ্রমে এসে দুপুরে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমি দুপুরে প্রসাদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী যা দান সেটা দিয়ে দিলাম। দেখুন, তার একটা রিসিপ্ট ওনারা দিয়ে দিয়েছেন। এবার শ্যামের মন্দির ও রাম মন্দিরে পুরোহিত মহাশয় ভোগ নিয়ে যাচ্ছেন ঠাকুরকে নিবেদন করবেন বলে। প্রতি বছর দোল উৎসবের আগের যে একাদশী পড়ে, সেই দিন থেকে পঞ্চম দোল শ্রী দশরথী যোগেশ্বর দেবের জন্মদিন পর্যন্ত এই আশ্রমে মহা ধুমধাম করে উৎসব পালিত হয়। হাজার হাজার ভক্তরা এই উৎসবে সেই সময় যোগ দেন। ঠিক দুপুর 1টায় রাম মন্দির এবং শ্যামের মন্দিরে ভোগ নিবেদন করা হলো এবং ভোগের পরে আরতি হবে। আরতির পরে সেই ভোগ প্রসাদে পরিণত হওয়ার পর প্রসাদের সঙ্গে মিক্স করে তারপর ভক্তদের দেয়া হবে। ভগবান রামের ভোগ গ্রহণ হয়ে গেছে, ভোগ প্রসাদে পরিণত হয়ে প্রসাদ কক্ষে চলে গেছে, ভোগ রন্ধনশালায়। এখন ঠাকুর মশাই পরিষ্কার করে দিচ্ছেন। এবার শ্যামের মন্দিরে ভোগ আরতি হবে, ওইটা আপনাদের আমি দেখাবো।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। 1:30 বাজে, আরতি হয়ে গেল, ভোগ আরতি হয়ে গেল। এবার আমরা প্রসাদ গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করে বাড়ির অভিমুখে রওনা হব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। কেননা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।